ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুক্তাদির অনিক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন TVN24-এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ, আছেন বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ এবং অনলাইনে যুক্ত আছেন লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক সুরমা যুক্তরাজ্যের ব্যবস্থাপনা সম্পাদক ব্যারিস্টার জাকারিয়া হাসান। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। ধন্যবাদ আপনাকে। আমরা প্রথমে একটু ব্যারিস্টার জাকারিয়া হাসান আপনার কাছে যেতে চাচ্ছি। আমরা জানি বেগম জিয়া লন্ডন ক্লিনিকে চিকিৎসারত আছেন, সর্বশেষ পরিস্থিতি একটু জানাবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। প্রথমে ডিবিসি নিউজকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে যুক্ত করার জন্য। আর আরেকটি সংশোধনী, আমার নাম জাকারিয়া নয়, আমার নাম জাকির হাসান। আর সর্বশেষ পরিস্থিতি, আমরা আজকে লন্ডন সময় 9টা 1 মিনিটে উনি লন্ডনে অবতরণ করেছেন এবং 10টা 10 মিনিটে লন্ডন হিথ্রো এয়ারপোর্ট থেকে তিনি বের হয়ে লন্ডন ক্লিনিকের উদ্দেশ্যে রওনা দেন এবং 11টা 30 মিনিটে তিনি লন্ডন ক্লিনিকে প্রবেশ করেছেন। সাথে ছিলেন বেশ। আমরা আলোচনায় যাই, সংযুক্ত পেলে আমরা জাকির হোসেনের সাথে আবার সংযুক্ত হব। নাজমুল আশরাফ, 7 বছর পরে আবেগঘন সাক্ষাৎ বেগম জিয়া এবং তারেক রহমানের। দেখেন, এখানে আবেগ তো থাকবেই। একমাত্র সন্তান, এখন আরেক সন্তান তো মারা গেলেন, সেই সন্তানের সাথে 7 বছর পর দেখা হওয়া, মায়ের সাথে সন্তানের, মায়ের সাথে ছেলের যেই স্বাভাবিক সম্পর্কের ব্যাপারটা, এটা তো থাকেই। এবং সেটা যদি কাছে থাকে, স্বাভাবিক জীবনে থাকে, ওনাদের দুজনের জীবনে অস্বাভাবিক। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং 3বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিগত সরকারের আমলে যেই দুর্ভোগ, নির্যাতন এবং অন্যায়ের শিকার হয়েছেন, যে মামলায় যেভাবে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে, জেলখানায় রাখা হয়েছে, এরপর শর্ত সাপেক্ষে মুক্তি দিলেও চিকিৎসা করতে দেওয়া হয় নাই, অনেক ক্রিটিক্যাল সময় গেছে তার। এই সময়টাতে বহুবার বিএনপির পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে, সরকার নানান আইন কানুন অজুহাত দেখিয়ে সেগুলো প্রত্যাখ্যান করেছে। এই যে অমানবিক আচরণ তার প্রতি এবং চরম অন্যায়, তার জন্য তার প্রতি মানুষের এমনিতে যে রাজনৈতিক কারণে সমর্থন, ভালোবাসা, সেটা বহুগুণে বেড়েছে মানুষের। এবং তার একটা প্রতিফলন আমরা দেখেছি গতকাল তিনি যখন ঢাকা ছেড়ে যান। গোটা ঢাকা শহর প্রায় অচল হয়ে গেছিল। পুরো রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ সমবেত হয়েছে। সবাই যে দলের কর্মী তা না, সাধারণ মানুষ, উৎসুক মানুষ, তার শুভাকাঙ্ক্ষী, সমর্থক এবং তার যেই বিগত বছরগুলোর অন্যায় শিকার হওয়া, নির্যাতনের শিকার হওয়া, তিনি বয়স্ক, বহুবিধ রোগে আক্রান্ত, সেই চিকিৎসার অধিকার থেকে তিনি বঞ্চিত হয়েছেন, দেশের বাইরে যেতে পারেননি, এরপরে তিনি গেলেন। এইটা দলমত নির্বিশেষে সব মানুষের কাছে একটা অনেক বড় স্বস্তির ব্যাপার ছিল। তারপরে তিনি লন্ডনে পৌঁছালেন, ছেলের সাথে 7 বছর পরে দেখা হলো। আমরা সামাজিক মাধ্যমে, গণমাধ্যমে কিছু ছবি দেখেছি। ছবিগুলো খুবই আবেগপ্রবণ হওয়ার মতো, অনেক বেশি স্বস্তি পাওয়ার মতো। এবং জনাব তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার এই যে সাক্ষাৎ হওয়া, মিলন হওয়া এবং আবেগঘন মুহূর্ত যেগুলো আমরা দেখলাম, সেই কারণে মানুষের প্রতি, তাদের প্রতি মানুষের সমর্থন, সহমর্মিতা, সমবেদনা, ভালোবাসা, আমার ধারণা অনেক গুণ বেড়ে গেছে। এবং এরকম বাস্তবতাটা কিভাবে তৈরি হলো? যেই নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, পলাতক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাথে এমন নির্দয়, নির্মম আচরণ করেছেন এবং তার ন্যূনতম মানবিক অধিকার, মৌলিক অধিকার, নাগরিক অধিকার দেন নাই। জাকির হাসানের সাথে আবার একটু সংযোগ স্থাপন করতে পেরেছি। মাহবুব মোর্শেদ, আপনার কাছে ফিরবো আমরা একটু। জাকির হাসান, আমাদের একটু সর্বশেষ পরিস্থিতিতে জানাবেন বেগম জিয়ার। মনে তো হয় না। আমার সর্বশেষ কথাগুলো যদি শুনে থাকেন, আমরা 11:30টার সময় তাকে লন্ডন ক্লিনিকে নিয়ে এসেছি।
নেটওয়ার্কের প্রবলেম না, আমরা শুনছি জাকির হাসান। জাকির হাসান, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আমরা আচ্ছা, আমরা 11:30টার সময় তাকে লন্ডন ক্লিনিকে রেখে এসেছি এবং তার পরিবারের সকল সদস্য তার সঙ্গে ছিলেন, এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদ সহ উপস্থিত ছিলেন। জাকির হাসান, চিকিৎসা নেওয়ার পর বেগম জিয়া কি কোনো রাজনৈতিক প্রোগ্রামে জয়েন করবে কিনা, এমন কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? বেগম খালেদা জিয়াকে একান্ত চিকিৎসার উদ্দেশ্যে এখানে নিয়ে আসা হয়েছে, এবং পরবর্তীতে কি করা হবে এমন কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত নেওয়া হয়নি। তার চিকিৎসার ব্যবস্থা সঠিকভাবে হওয়ার পরে, তার প্রাথমিক ট্রিটমেন্টের মানে একটি রিপোর্ট পাওয়ার পরে যদি সুবিধা হয়, সেক্ষেত্রে হয়তো বা তিনি কোনো একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারেন। সেগুলো নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, এমন কোনো রিপোর্ট আমাদের কাছে নেই। ধন্যবাদ জাকির হাসান, আমরা আপনার সাথে আবার কথা বলবো। মাহবুব মোর্শেদ, যেটা নাজমুল আশরাফ বলেছেন, কালকের লাখো মানুষের ভিড় আমরা দেখতে পেয়েছি, এটা কি প্রমাণ করে যে জনপ্রিয়তা এতটুকু ভাটা পড়েনি বেগম জিয়ার? না, এইটা শুধু ভিড় দিয়েই তো আসলে প্রমাণিত হয় না। এমনিতেও আমরা স্বাভাবিক অবস্থাতেও জানি যে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভাটা পড়েনি, বরং বেড়েছে। তিনি একজন, এর মধ্যে তিনি জেল খেটেছেন, গৃহবন্দী থেকেছেন দীর্ঘ সময়, এবং তার বারবার চিকিৎসার আবেদন জানানো সত্ত্বেও আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট সরকার, তারা কিন্তু সেটা রিফিউজ করেছে। এবং এই যে প্রক্রিয়া, গত 15.5 বছর ধরে তিনি যেভাবে প্রতারিত, নির্যাতিত এবং নিপীড়িত হয়েছেন, এবং তার দল তিনটি ইলেকশনে তাদেরকে বঞ্চিত করা হয়েছে, নানানভাবে প্রতারণার আশ্রয় নিয়ে একতরফা নির্বাচন, ডামি নির্বাচন এবং রাতের ভোটের নির্বাচনের মধ্য দিয়ে তাদেরকে যেভাবে বঞ্চিত করা হয়েছে, তাতে কিন্তু এটা খুব স্পষ্ট, দেশের মানুষের কাছে একটা বিষয় স্পষ্ট হয়ে গিয়েছিল যে বিএনপিকে এবং এর নেতৃবৃন্দকে আসলে নিপীড়ন, নির্যাতন এবং এর মধ্য দিয়ে তাদেরকে ক্ষমতার বাইরে রাখা হচ্ছে, এবং তাদের জনপ্রিয়তা কিন্তু অনেক বেশি বেড়ে গিয়েছিল। এবং আমরা যখন এখন এই 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে যে সরকার ক্ষমতায় এসেছে, অন্তর্বর্তী সরকার, সেই সরকার কিন্তু বিএনপির প্রতি খুবই সহানুভূতি সম্পন্ন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, এবং তাদের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতেই কিন্তু এই সরকার কাজ করছে। এবং আমরা দেখেছি যে সরকার ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গেই বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলা, সেগুলো প্রত্যাহার করেছে, এবং তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলো, সেগুলো ক্রমান্বয়ে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সেগুলো সুরাহা করা হচ্ছে। এবং তারেক রহমানের মামলার ভিতরে একটু ধীর গতি কেন? আমরা দেখেছি 5ই আগস্টে মানে সেই রাতেই বেগম জিয়ার মামলাগুলো আসলে আচ্ছা, এখানে হলো এটা করা হয়েছে, কিন্তু তারেক রহমানের ব্যাপারগুলো আস্তে 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 আচ্ছা, এখানে হলো যে বেগম খালেদা জিয়ার মামলাগুলো যেভাবে প্রত্যাহার হয়েছিল, সেই একই প্রক্রিয়ায় তারেক রহমানের মামলাগুলো কিন্তু তারেক রহমানই চেয়েছেন যে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তার মামলাগুলো সুরাহা হোক, শেষ হোক। তো ফলে তার চয়েস অনুসারে এটা হচ্ছে, যতদূর আমি জানি। তো এখন আমি যেটা বলছিলাম যে খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভাটা পড়েনি, বরং অনেক বেড়েছে। বরং আমরা বলবো যে তিনি চিকিৎসার উদ্দেশ্যে অসুস্থ অবস্থায় তিনি বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এই সময় মানুষের তার এই জনপ্রিয়তা প্রমাণ করার খুব বেশি দরকার ছিল না, বরং তাকে যদি খুব দ্রুততম সময়ে বাসা থেকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমরা সবাই সচেতন হতাম, রাস্তাটা খালি করে দিতাম এবং রাস্তার পাশ থেকে তাকে অভিনন্দন জানাতাম, সেটা অনেক বেশি গ্রহণযোগ্য হতো। ধন্যবাদ মাহবুব মোর্শেদ। জাকির হাসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা আবার আপনার সাথে পরে যুক্ত হব। ধন্যবাদ। নাজমুল আশরাফ, আপনার কাছে প্রশ্নটা একটু ভিন্নভাবে, দেশের রাজনীতিতে আপনি কি কোনো শূন্যতা দেখতে পাচ্ছেন কিনা? কারণ আমি একটু বলে রাখি, বেগম জিয়া চিকিৎসার জন্য বিদেশ গমন, শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয়।
দেখেন, আপনি রাজনৈতিক শূন্যতা বলতে কি রাজনৈতিক দলের শূন্যতা, নাকি রাজনৈতিক নেতৃত্বের শূন্যতা, নাকি বড় দুই দলের শীর্ষ নেতৃত্বের শূন্যতা, কোনটা বোঝাচ্ছেন? শীর্ষ নেতৃত্বের শূন্যতা। এখন ধরেন কোনো মানুষই তো আজীবন বেঁচে থাকবে না, চিরকাল বেঁচে থাকবে না। ফলে যত সফল নেতা বা নেত্রী হন না কেন এবং তার যত অবদানই থাকুক না কেন, তার অনুপস্থিতিতে সেই দল সেই রাজনীতি কি হবে না, সেই দেশ কি চলবে না? বাংলাদেশে স্বাধীনতার আগে পরে তো অনেক নেতা, অনেক জাতীয় নেতার কথা আমরা জানি, বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব পালন করেছেন এবং ইতিহাসে অমর হয়ে আছেন। সেই মানুষগুলোর চলে যাওয়ার পর কি দেশ চলে নাই? চলবে, দলও চলবে, রাজনীতিও চলবে। তবে আমরা বহু বছর দুই নেত্রী, বড় দুই দল এবং সেই দুই দলের দুজন নেত্রীর কথা আমরা শুনে আসছি। এবং ধরেন এরশাদ আমলে এরশাদ বিরোধী আন্দোলন তখনও এই দুই নেত্রীর উপরে নির্ভর করেছে, দুই দলের উপর নির্ভর করেছে। এরপরে পাল্টাপাল্টি ক্ষমতায় আসা যাওয়া করেছে বড় দুটি দল। মানে আওয়ামী লীগের গত 15 বছর 7 মাসের শাসন বাদ দিলে তার আগ পর্যন্ত তো আওয়ামী লীগ বিএনপি একরকম পরিপূরক হিসেবে কাজ করেছে, দুই নেত্রীও একে অন্যের পরিপূরক হিসেবে কাজ করেছে। 1/11 সরকার যে দুই নেত্রীকে মাইনাস করতে চেয়েছিল সেটা তারা পারে নাই কেন? কারণ ওই দুইজনের উপরই বড় দুটি দল নির্ভরশীল এবং জনসমর্থনও তাদেরও বেশি। নাজমুল হাসান, এই সংখ্যাটা কি এখন আছে কিনা? এই সংখ্যার কথা অনেকে বলেন, আমি মনে করি না। কেন মনে করি না? খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে গেছেন, জীবন বাঁচানোর প্রশ্ন যেখানে, এবং 5ই অগাস্টের অভ্যুত্থানের 5 মাস পরে তিনি গেলেন। মানে তিনি এত দীর্ঘ যাত্রার জন্য শারীরিকভাবে সক্ষম কিনা সেটাও যেমন একটা দেখার বিষয় ছিল, চিকিৎসকরা যা বলেন। অন্য হয়তো আর অনেক হিসেব নিকাশের ব্যাপার ছিল, কিন্তু তিনি লন্ডনের চিকিৎসার জন্য গেছেন, সেখান থেকে আমেরিকাও যেতে পারেন, আবার হজ করবেন শোনা যাচ্ছে, এরপরে তিনি দেশে ফিরতে পারবেন না, এরকম আশঙ্কা আমি দেখছি না। কেন? 1/11 সরকার দুই নেত্রীকে মাইনাস করার চেষ্টা করেছিল এবং অনেক তৎপরতা, অনেক পদক্ষেপে সেটা প্রমাণিত হয়েছে। এবং তারা আনুষ্ঠানিকভাবে না বললেও অনানুষ্ঠানিকভাবে এই কথাগুলো বলতেন, গণমাধ্যমে নানাভাবে আসতো, আলোচনা হতো। এখন তো সেরকম কোনো আলোচনা নাই, একজন তো নিজেই চলে গেছেন। এখন উনি মাইনাস হলে পরে দুই নেত্রী মাইনাস হবে এবং দুই নেত্রীকে মাইনাস করে বিরাজনীতিকরণের যে চেষ্টা 1/11 সরকার করেছিল সেটি এই সরকার করবে, কোনোভাবেই মেলে না। বিএনপির প্রতি বা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি এই সরকারের কি কোনো বিরূপ আচরণ আপনারা দেখেছেন? হ্যাঁ, নানান বিষয়ে আমরা মত পার্থক্য দেখেছি, কিন্তু কোনো বিরূপ আচরণ তো আমরা দেখি নাই। আবার ধরেন এই সরকার, তার সব সরকারের শক্তি থাকে জনগণ, অভ্যুত্থানের মাধ্যমে জনগণের সমর্থন নিয়ে আন্দোলনকারীদের মাধ্যমে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এই সরকারের যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা অভ্যুত্থানের সাথে যারা যুক্ত ছিল ছাত্র এবং রাজনৈতিক দল, সাধারণ মানুষের কথা বাদ দিলাম, তারা তো সংগঠিত না। ওই সময় আন্দোলনের সময় তারা সবাই মাঠে নেমেছিল, অংশ নিয়েছিল, তারপরে সবাই যার যার জায়গায় ফেরত গেছে, রাজনৈতিক দলগুলো যার যার অবস্থানে ফেরত গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তাদের একটি সংগঠন হয়েছে জাতীয় নাগরিক কমিটি, তার একটা রাজনৈতিক দল করবে, সেই প্রক্রিয়ার মধ্যে তারা আছে। ফলে তাদেরকেও আমরা একটা রাজনৈতিক শক্তি ধরি। বিএনপি, জামাতে ইসলামী, বাম দল আছে, গণ অধিকার পরিষদ আছে, আরও অনেক দল আছে। এই সকল রাজনৈতিক দলের আচরণ এবং এই সরকারের যে ভূমিকা, তাতে করে মাইনাসের মানে গন্ধ লোকজন কোথায় পায় আমরা জানি না। হ্যাঁ, একটা জায়গায় গন্ধ আছে, এই যে নতুন রাজনৈতিক শক্তির উত্থান, মূলত ছাত্রদের বা আন্দোলনকারী ছাত্রদের, তারা দেশের রাজনীতি বদলের নামে যা বলে সেখানে তারা বিএনপিকেও মাইনাস করতে চায়। বিএনপির আপনার নেতৃত্বকেও তারা নানানভাবে সমালোচনার মধ্যে ফেলে এবং বিএনপির অতীত, বিএনপির প্রতিষ্ঠাতা নিয়েও তারা অনেক কথাবার্তা বলে। সেই জায়গায় একটা গন্ধ পাওয়া যেতে পারে যে তারা তাহলে আওয়ামী লীগ তো মাইনাস হয়ে গেছে, বিএনপিকে তারা মাইনাস করে তারাই এখন একমাত্র রাজনৈতিক শক্তি হবে। এটা মানে অমূলক না, কেবল এটা অকল্পনীয় একটা ব্যাপার, অবাস্তব ব্যাপার, এটা কখনো হবার নয়। একটি রাজনৈতিক দল জন্ম নিয়ে দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জনসমর্থন নিয়ে বারবার নির্বাচিত হয়ে বা বিরোধী দলের থেকে জনগণের পাশে থেকে প্রতিষ্ঠিত হতে বহু বছর লাগে। এটা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান না। আপনার টাকা আছে, আপনি কি বলে যমুনা ফিউচার পার্কে একটা বিশাল দোকান নিলেন, অনেক মালামাল তুললেন, অনেক কর্মচারী রাখলেন, আপনার ব্যবসা শুরু হয়ে গেল। রাজনৈতিক দল তো এইভাবে হয় না। ফলে নতুন যারা রাজনৈতিক দল করবেন তাদেরকেও দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে, চড়াই উত্তরের মধ্য দিয়েই ওই জায়গায় যেতে হবে। যেই দল বহু বছরে এই অবস্থানে এসেছে,
আজকে আপনি দল করে সেই অবস্থানে যাবেন, তাদের সাথে টেক্কা দেবেন, তাদের সাথে প্রতিযোগিতা করবেন বা তাদেরকে হারিয়ে দেবেন, এটা অবাস্তব কল্পনা। দ্বিতীয়ত, এইটা বুঝতে পেরেই যদি তারা ভেবে থাকে যে প্রচলিত যত দল আছে আমি সব নাই করে দিয়ে আমি আমার জায়গা তৈরি করব, সেটাও বাস্তবসম্মত হবে না এবং বাস্তবায়ন হওয়ার কোনো সময় আমি সুযোগ দেখছি না। ফলে ওনাকে ফিরতে দেওয়া হবে না এরকম আশঙ্কা নাই। এক লাইনে বলি, সরকারের কোনো ভূমিকা আমরা এটা দেখছি না। আরেকটা বড় শক্তি আমাদের সেনাবাহিনী, সামরিক বাহিনী, তাদের ভূমিকা আমরা দেখছি না। বরং কয়েকদিন আগে যে সেনাপ্রধান বেগম জিয়ার সাথে গিয়ে দেখা করলেন, কি আলোচনা হয়েছে আমরা জানি না, নানান প্রেডিকশন আছে, কিন্তু এটুকু বোঝা যায় যে সেনাবাহিনীর পক্ষ থেকে এক ধরনের সমর্থনের জন্যই সেখানে হয়তো গেছেন। মাহবুব মোর্শেদ, নাগরিক কমিটি নিয়ে আপনার কাছে কিছু জানার আছে, আমরা বিরতি থেকে ফিরে এসে আপনাকে জানবো। প্রিয় দর্শক, RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণের একটি বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত RRM স্টিল নিবেদিত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে আছেন TVN 24 এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ এবং বাংলা সংবাদ সংস্থার প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ। মাহবুব মোর্শেদ, আপনার কাছে প্রশ্ন, নাগরিক যে কমিটি, নাগরিক শক্তি কি নাগরিক কমিটি কিনা? আর আরেকটা প্রশ্ন একটু বলতে চাই, সেটা হচ্ছে রাজনীতিতে শূন্যতা দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, আমি রাজনীতিতে শূন্যতার প্রসঙ্গ দিয়েই শুরু করব। আমার কাছে যেটা মনে হয় যে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা উপলক্ষে যে আলোচনাটা আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে যে -2 ইত্যাদি ইত্যাদি, তো আমার কাছে প্রাথমিক যে পর্যবেক্ষণ সেখান থেকে মনে হয়েছে এটা একটা আওয়ামী লীগের প্রোপাগান্ডা, এবং আওয়ামী লীগাররা এই প্রোপাগান্ডা ছড়িয়ে আমাদের যে এই গণঅভ্যুত্থান, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক দল এবং ছাত্র জনতার মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল সেখানে একটা ফাটল তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমাদের ভুলে গেলে চলবে না যে এই সরকার একটা গণঅভ্যুত্থানের ফসল, এবং ছাত্র জনতার ছাত্র জনতার শহীদি এবং হাজার হাজার ছাত্র এবং জনতার হলো আহত হওয়ার মধ্য দিয়ে এবং তাদের মরণপণ একটা লড়াইয়ের মধ্য দিয়ে এই সরকার অর্জিত হয়েছে। এবং সেখানে এই আন্দোলনে বিএনপি, জামায়াত, ছাত্রসহ সকলেই অংশগ্রহণ ছিল। এর মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে নিজেদের মধ্যে যখন এই গণঅভ্যুত্থান সফল হয়েছে সেখানে নানা মত, নানা পথের মানুষরা এসে মিলিত হয়েছিল। সেখানে যেমন বামপন্থী আছে, ডানপন্থী আছে, বিএনপি আছে, জামাত আছে, ছাত্ররা আছে, জনতা আছে, শ্রমিক আছে, রিক্সাওয়ালা ছিল এবং আছে। তারা কিন্তু তাদের যে রাষ্ট্রকল্পনা, তাদের যে রাজনীতি, সেটা কিন্তু আলাদা। এখন যখন মাহবুব মোর্শেদ, কালকে প্রেস সচিব একটা কথা বলেছেন যে -2 কোনো পরিকল্পনা নেই। অবশ্যই নেই, এবং সেই যেহেতু কোনো কিছু নাই থাকে, তাহলে এই প্রশ্ন কেন উঠে আসবে? ওই প্রশ্নটা আমি প্রথমেই বললাম যে এটা আওয়ামী লীগারদের একটা প্রোপাগান্ডা। এবং আমি এখানে প্রেস সচিব তাহলে এখানে কেন বলে কোনো পরিকল্পনা নেই? আমার কথা হচ্ছে যেখানে এটা নিয়ে কোনো চিন্তাই নেই, সেটা না, এই প্রশ্নটা তো নানাভাবে সমাজের মধ্যে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি কলা খাই না, এই প্রশ্নটা কিন্তু নানাভাবে সমাজের মধ্যে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং কৌশলে এই প্রশ্নটাকে থ্রো করার চেষ্টা করা হচ্ছে যে বিএনপি নেতাকর্মীদের মধ্যে এক ধরনের অবিশ্বাস, সন্দেহ জাগানোর চেষ্টা করা হচ্ছে। কেন? এইটার কিন্তু খুব কোনো ভিত্তি নাই। কারণ হলো যে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে চাচ্ছিলেন যে তিনি দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেবেন, এবং আপনারা জানেন যে তিনি কিন্তু জেলে যাওয়ার সময় থেকেই রাজনীতি থেকে নিষ্ক্রিয়, এবং তিনি দীর্ঘদিন গৃহবন্দী ছিলেন এবং 5 আগস্টের পর মুক্তির পরেও কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি যুক্ত হননি। আমরা সবাই জানি যে গত দীর্ঘদিন ধরে এই দলটি পরিচালিত হচ্ছে তারেক রহমানের নেতৃত্বে, এবং তিনি লন্ডন থেকে এই দলটিকে যেভাবে তার দক্ষতার সঙ্গে তার যে নেতৃত্ব প্রতিষ্ঠা করেছেন দলের উপরে, এবং তৃণমূল পর্যায় পর্যন্ত এই দলকে যেভাবে সংগঠিত এবং পরিচালিত করছেন, সেখানে কিন্তু কোনো প্রশ্ন নেই। এখন -2 কিভাবে হয়? তারেক রহমান তো আছেন, দল পরিচালনা করছেন, এবং তার পুরো দলটা কিন্তু এই বাংলাদেশে সক্রিয় আছে। এবং এই দলটা তিনি বারবার বলেছেন, কিন্তু এটা আমাদের ভুলে গেলে চলবে না যে এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এবং এই সরকারও কিন্তু যে রাজনৈতিক যে ঐক্যমত্য, নিজেদের মধ্যে যে বোঝাপড়া এবং যে কথাবার্তা, সেই পরিবেশটা সবসময় অক্ষুণ্ণ রাখছে। নিয়মিতভাবে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করছে। মাহমুদ, তার আগে আমি আপনাকে আরেকটা প্রশ্ন করেছিলাম, তুই ছোট করে আমাকে ওই প্রশ্নে আসছি। নাগরিক শক্তি বা নাগরিক, যেটা নাজমুল আশরাফ ভাইয়ের সাথে আমি একটা দ্বিমত পোষণ করতে চাই, সেটা হলো যে কখনোই কিন্তু আমি শুনিনি যে এই যে গণঅভ্যুত্থানকারী যে ছাত্র জনতা যারা হলো, তারা কিন্তু
বিএনপি বা এর প্রতিষ্ঠাতা বা খালেদা জিয়া বা তারেক রহমান সম্পর্কে কোনো নেগেটিভ মন্তব্য করেছেন এটা আমি শুনিনি, বরং তারা কিন্তু সবসময় দাবি করেছে যে তারা যে খালেদা জিয়া যে আজকে মুক্ত হলেন, তারেক রহমানের উপর থেকে যে মামলাগুলো সরে গেল, এর কৃতিত্ব তারা দাবি করেছেন। তারা বলেছেন যে এখানে তারা এইগুলো করতে চেয়েছেন, তারা হলো এই যে আওয়ামী লীগের নিপীড়নের ফলে যারাই নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, বঞ্চিত হয়েছে, তাদের অধিকারটা তারা ফিরিয়ে দিতে চেয়েছেন, বৈষম্যটা রোধ করতে চেয়েছেন। নাগরিক শক্তি কি নাগরিক কমিটি কিনা? নাগরিক শক্তি বলতে যে জিনিসটা হলো যে আপনারা সবাই জানেন যে এখানে হলো একটা ছাত্র সংগঠন ছিল, যেই নাগরিক শক্তি বলতে কি আপনি সেই 1/11-এর সময় সেই রাজনৈতিক দল? অবশ্যই না, কারণ এইটা হলো আমরা সকলেই জানি, আমাদের কিন্তু রিসেন্ট ইতিহাসটা ভুললে চলবে না। কারণ হলো এই আন্দোলন, এই যে গণঅভ্যুত্থান, সেটা যদি আপনি মাথা থেকে বাদ দিয়ে দিতে চান তাহলে অনেক ষড়যন্ত্র, অনেক কিছুই আপনি মেলাতে পারবেন, কিন্তু আপনার ভুলে গেলে চলবেন না যে 1,500-এর বেশি ছাত্র জনতা কিন্তু নিহত হয়েছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা নিহত হয়ে আত্মদানের বিনিময়ে, অসংখ্য মানুষের আহত হওয়ার বিনিময়ে আমরা একটা সরকার পেয়েছি। এই সরকার যারা এই জিনিসটা ঘটালো, যে ছাত্র জনতা, তাদের উদ্দেশ্যে যখন আপনি এই সন্দেহ, এই প্রশ্ন ছুড়ে দেওয়ার মতো করবেন, তাহলে আমি বলবো যে আমরা জাতি হিসেবে এমন একটা জায়গায় আসি যে জায়গায় অকৃতজ্ঞতার কোনো সীমারেখা নাই। যে আমরা হলো যারা গতকালকে আমার জন্য জীবন দিয়েছে, যারা গতকালকে আমার জন্য রাস্তায় নেমে জীবনপণ লড়াই করেছে, মরণপণ লড়াই করেছে, তাকে আমি আজকে ষড়যন্ত্র, তাকে আমি নাগরিক শক্তির সঙ্গে জড়িত করছি, তাকে আমি -2-র সাথে জড়িত করছি, এই রকম অকৃতজ্ঞতা আমাদের মাথায়ও আসা উচিত নয়। ধন্যবাদ মাহবুব মোর্শেদ। আমরা একটু নাজমুল আশরাফের কাছে জানতে চাই। নাজমুল আশরাফ, গতকালকে শেখ হাসিনা সহ 97 জনের পাসপোর্ট বাতিল হয়েছে। এর মধ্যে আজকে আমরা জানতে পেরেছি ইন্ডিয়া শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ালো। কূটনৈতিক তৎপরতা ব্যর্থ? ধন্যবাদ। তার আগে আমি বলছি যে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে শক্তির উদ্ভব, ছাত্র এবং আর অনেক রাজনৈতিক শক্তি, পুরনো এবং নতুন, তাদের অনেকের কথার মধ্যেই আওয়ামী লীগ 15.5 বছর স্বৈরাচার শাসন, ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে, গুম খুন, হত্যা, নির্যাতন, জঘন্য সব কাজ করেছে। তাদের সমালোচনার পাশাপাশি কিন্তু বিএনপি এবং বিএনপি নেতৃবৃন্দের সমালোচনা করা হয়। কে কবে কখন কি বলেছেন সেটা পত্রিকা ঘেটে, টেলিভিশন ঘেটে এসে বলতে হবে, করেছেন। এবং প্রচলিত রাজনীতি মোটা তাকে না সমালোচনা বলতে, এত বছর যারা রাজনীতি করেছে, 53 বছর যারা রাজনীতি করেছে, এত বছর যারা দেশ চালিয়েছে, তারা সবাই ব্যর্থ। এই রাজনীতি চায় না মানুষ, এই রাজনীতির বিপরীতে কিছুটা তো ব্যর্থতা আছে। আপনি 15.5 বছর যে আন্দোলন করেছেন, সেই আন্দোলন কিন্তু আপনি সফল করতে পারেননি। এই যে ছাত্র জনতা, তারা সফল করেছে, তারা জীবন দিয়ে প্রমাণ করেছে, তাদের পেছনেই পুরো জাতি নেমেছে। ফলে আপনি কত বছর রাজনীতি করলেন সেটা দিয়ে কিন্তু রাজনীতি নির্ধারিত হবে না। আমি 5 মাস যদি রাজনীতি করে সফল হতে পারি, তাহলে আমি সেখানে আমি সফল, আমি বিজয়ী, আমি নির্ধারক। এই আপনার জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্রদের নেতৃত্ব, তাদের ভূমিকা, তাদের সাহসিকতা, তাদের অবদান কেউ অস্বীকার করে না। অস্বীকার করার উপায় তো নেই, কারণ আমরা তো পারিনি, তারা পেরেছে। তার মানে হচ্ছে কি যে এর আগে যারা এত বছর দেশ চালিয়েছেন, রাজনীতি করেছেন, জনগণের কাজ করেছেন, তারা তো শেখ হাসিনার সেই 15 বছরের ফ্যাসিস্ট শাসন মেনে নিয়েছেন। না, এই ফ্যাসিস্ট শাসনের ছাড়াও তো 53 বছর 53 বছরে কি হয়েছে? নতুন বাংলাদেশের স্বপ্ন কি আমরা উত্থাপন করতে পেরেছি? সেই ফ্যাসিস্ট সংবিধান, সেটাই তো আমরা রক্ষা করে এসেছি। আপনি তো সেটাই সমর্থন করছেন, যেটা আমি বলেছি যে এই যে সকল দলের ব্যর্থতা, সেই জায়গায় বিএনপির ব্যর্থতা, বিএনপি নেতৃত্বের ব্যর্থতা, বিএনপির রাজনীতি, বিএনপির শাসনামল, বিএনপির প্রতিষ্ঠাতা নিয়ে বহু কথা হয়েছে বহু সময়। কে বলেছে? কেউ বলেনি। এইটাকে স্বীকার করে নিয়ে এখন আপনি যেটা বললেন তার অর্থ কি দাঁড়াচ্ছে? আপনি যে বললেন যে দীর্ঘদিন রাজনীতি করলেই হয় না, তাদের কি সাফল্য? আপনি যেটা বলছেন যে আমরা একটু শেখ হাসিনার ভারতের ভিসার ব্যাপারে একটু বলবেন না। বিষয় হলো কি যে উনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। উনি তো স্বাভাবিকভাবে এক দেশ থেকে আরেক দেশে মানুষ যেভাবে যায়, ভিসা নিয়ে, বিমানবন্দরের মাধ্যমে, ইমিগ্রেশনের নিয়মকানুন মেনে, দুই দেশের সব আইন মেনে, সেভাবে তিনি যান নাই। তিনি একটা হেলিকপ্টার নিয়ে চলে গেছেন। ফলে উনি যেভাবে গেছেন এটা স্বাভাবিক প্রক্রিয়া না। উনি
ভারতে গেছেন, ভারতে আছেন, ভারত তাকে কোন প্রক্রিয়ায় আশ্রয় দিয়েছে? এটা কি রাজনৈতিক আশ্রয়, নাকি উনি ভ্রমণে গেছেন? ওনার তো পাসপোর্ট বাতিল হলে তো ভিসার প্রশ্নই ওঠে না। উনি ওখানে থাকার জন্য যে অনুমোদনটুকু দরকার সেটি সরকার দিতে পারে। আবার সেখান থেকে অন্য কোথাও যাওয়ার যদি সুযোগ হয়, ভ্রমণের জন্য আপনার ট্রাভেল ডকুমেন্ট দিতে পারে। ফলে ভারত সরকার বলতে পারবে উনি কিভাবে কোন বিধান মতে ওই দেশের আছেন। ফলে পাসপোর্ট থাকা না থাকা তো একই জিনিস, এখানে তো আমরা ভিসার জানতে কোনো পারছি প্রসঙ্গ না ওঠে কেন না। ভারত সরকার কোন এখন বিধান ভারত সরকার অনুযায়ী যদি আমাদেরকে এটাকে না আমাদের কোনো বলে, কূটনৈতিক গাফিলতি না আছে কিনা? কূটনৈতিক গাফিলতি না, সরকার তো অনেক কিছু জানতে চেয়েছে, এমনকি তাকে ফেরতও চেয়েছে। ভারত কি সেই কাজগুলো করছে? ভারত আমাদের সহযোগিতা করছে না, এই ব্যাপারে করবে না, এটাই স্বাভাবিক। কারণ ভারতের হয়েই তো ওই সরকার এবং শেখ হাসিনা 15.5 বছর বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছেন। সো ভারতের স্বার্থ রক্ষা করেছেন, ভারতকে অকাতরে সব কিছু দিয়েছেন। সংবাদ সম্প্রসারণ ডিবিসির সঙ্গেই থাকুন।